শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। ওম নমঃ শ্রীয়তিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবাইকে শুভ সন্ধ্যা। আচ্ছা, আজকে আমাদের দেখার ছিল শ্রী মদনমোহন অষ্টকম, আর বলেছিলাম যে শান্তি মন্ত্র আমরা প্রথম একটি বা দুটি দেখব। মাত্র এই দুটি বিষয় আমাদের বাকি আছে। প্রত্যেকে মানে বাড়িতে প্র্যাকটিস করছেন তো? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ, এক্সাম কিন্তু চলে এসছে। হ্যাঁ স্যার। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা দেখব শ্রী মদন মোহনাষ্টকম। আচ্ছা, এটার সুরটাও প্রায় প্রত্যেকে জানেন, খুব প্রসিদ্ধ। আচ্ছা, প্রত্যেকে স্বামী সর্বানন্দজির এই মদন মোহনাষ্টকম আছে ইউটিউবে, ওটা কি শুনেছেন কেউ? না। না স্যার। আচ্ছা। আচ্ছা, এটা আমরা আহ, এক মানে একটি করে শ্লোক, মানে যতগুলি শ্লোক আছে প্রত্যেকটি শ্লোক একটা নির্দিষ্ট সুরে পড়তে পারি। মানে প্রত্যেকটা শ্লোক একই সুরে এইভাবে পড়তে পারি। আর না হলে আমরা অ্যাজ এ টুইন, মানে দুটো করে নিয়ে, মানে দুটো করে নিয়ে একভাবে পড়বো। মানে প্রথম দুটো, মানে একটা প্রথমটা নিচের দিকে, দ্বিতীয়টা উপর দিকে, এইভাবে প্রথম দুটো কমপ্লিট হবে। নেক্সট থার্ড অ্যান্ড ফোর, নেক্সট ফিফথ অ্যান্ড সিক্স, তারপরে সেভেন এইট, এইভাবে। আর না হলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, এইভাবে। একটা হচ্ছে ওয়ান অ্যান্ড টু, আর একটা হচ্ছে পরপর প্রত্যেকটা শ্লোক একই সুরে। আর নাহলে যদি কম্বাইন্ড হিসেবে পড়ি, দেন ওয়ান অ্যান্ড টু, মানে ফার্স্ট কম্বিনেশন, থার্ড অ্যান্ড ফোর্থ, সেকেন্ড মানে সেকেন্ড কম্বিনেশন না, আমাদের দ্বিতীয় পার্ট, এইভাবে পড়তে হবে। তো ইউটিউবে যেটা আছে মহারাজের, ওটা মানে এক এবং দুই, মানে একটা ওই দুটো একসাথে করে আছে। মানে প্রথম শ্লোকটা একটু নিচে হবে, পরেরটা একটু উঁচুতে হবে, আবার তৃতীয় শ্লোকটা প্রথমটার মতো, চতুর্থটা দ্বিতীয়টার মতো, এইভাবে আছে। তো যেটা আমরা সবাই খুব জানি, খুব সহজ, যেটা মানে একেবারে ওইভাবে না করে খুব সিম্পল ওয়েতে প্রত্যেকটা শ্লোক একই সুরে পড়া, সেটা মানে খুব সহজ। এরকম আমরা যেটা প্রত্যেকে শুনে মানে খুব শুনেছিও সবাই, খুব প্রসিদ্ধ, মানে এইরকম: জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীতপটাম্বর দেহি পদম জয় চন্দন চর্চিত কুণ্ডলমণ্ডিত কৌস্তুভশোভিত দেহি পদম জয় পঙ্কজলোচন মারবিমোহন पापविखण्डन देहि पदं जय वेणुनिनादक रासविहारक बङ्किमसुन्दर देहि पदं জয় ধীর ধুরন্ধর। তো আমরা প্রত্যেকটা শ্লোক এই একই সুরে পড়তে পারি, মানে একদম একই সুরে। আর যদি মহারাজের মতো এরকম করি, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড একটা কম্বিনেশন,
ঠিক আছে, সেটা কীরকম, এরকম মানে প্রথমটা একই রকম হবে, দ্বিতীয়টা একটু উপরের দিকে করতে হবে। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীতপটাম্বর দেহি পদম জয় চন্দন চর্চিত কুণ্ডলমণ্ডিত কৌস্তুভশোভিত দেহি পদম জয় পঙ্কজলোচন, ওটা একটু উপরের দিকে হবে, ঠিক আছে আমি করছি ওটা। জয় পঙ্কজলোচন মারবিমোহন পাপ বিখণ্ডন দেহি পদম জয় বেণু নিনাদক রাস বিহারক বঙ্কিম সুন্দর দেহি পদম। মানে একটা কম্বিনেশন, ফার্স্ট নিচের দিকে, সেকেন্ডটা উপরের দিকে, আর না হলে পুরোটাই একই রিদিমে, ঠিক আছে। ওকে স্যার। ওকে। এবারে আপনারা একটু মানে প্রথম শ্লোকটা প্রত্যেকে আমরা নিজেরা করুন একটু, মানে এইভাবে প্রত্যেকটা পুরোটা শেষ করে দেওয়া হোক পুরো স্তোত্রটা। আচ্ছা, যেটা প্রথমবারে করেছিলাম ওইভাবে আগে করা হোক, আর তারপরে সেকেন্ডটা আমরা ওটাও চেষ্টা করছি সবাই মিলে। আচ্ছা, প্রথমটা যেমনভাবে করা হলো সেইভাবে প্রথমে, আচ্ছা মানুষ ম্যাডাম, হ্যাঁ স্যার বলছি। আচ্ছা আপনি একবার বলুন প্রথম শ্লোকটা। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদম জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তব শোভিত দেহি পদম। আচ্ছা, ওটা কৌস্তভ নয়, কৌস্তুভা, ত ও হরফে উকার। কৌস্তুভ শোভিত দেহি পদম। আচ্ছা ঠিক আছে, নেক্সট পঙ্কজবাবু দ্বিতীয় শ্লোকটা বলুন। পঙ্কজবাবু শোনা যাচ্ছে? আচ্ছা, নেক্সট রঞ্জনা ম্যাডাম। জয় পঙ্কজ লোচন জয় পঙ্কজ লোচন মারবিহ জয় পঙ্কজ লোচন মারবিমোহন পাপ বিখণ্ডন দেহি পদম জয় বেনুনি জয় বেনুনি নাদ কোরাস বিহারক বঙ্কিম সুন্দর দেহি পদম। আচ্ছা ম্যাডাম, যেটা পুরোসিদ্ধ খুব মানে খুব সহজ, যেটা খুব ওটাতেই করুন, আমি একবার বলছি দেখুন, শুনে করুন। জয় পঙ্কজলোচন মারবিমোহন পাপ বিখণ্ডন দেহি পদম জয় বেণু নিনাদক রস বিহারক বঙ্কিম সুন্দর দেহি পদম। জয় পঙ্কজ লোচন মারবিমোহন পাপ বিখণ্ডন দেহি পদম জয় বেনু আচ্ছা, নিনাদ জয়া বেনু কোরা না ম্যাডাম, বে ওটা দীর্ঘ আছে, তাহলে এখানটাকে টানতে হবে। জয়া বেনু, জয়া বে, জয়া বেনু নিনাদক, দীর্ঘ। জয় বেনু নিনাদ কোরা সবিহারক বঙ্কিম সুন্দর দেহি পদম। ঠিক আছে। আচ্ছা নেক্সট দেবতনায় আছো? হ্যাঁ স্যার। স্যার একবার ধরিয়ে দিতে পারবেন? আচ্ছা, আমি একবার বলার সাথে সাথে ওটা একবার বার করে নেবেন। ঠিক আছে। জয় পঙ্কজলোচন
जय धीर अद्भुत सुंदर दैवत सेवित देहि पदम। একটা করে বলবে, আমি বলি তারপরে বলবো। জয় ধীর Yes, sir. जय धीरंधर अद्भुत सुंदर दैवता सेवित देपदम। जय विश्वमन मानस मोहन संस्थिति कारण देहि पदम। ঠিক আছে স্যার। মানস जय धीरोड धीर धुरंधर अद्भुत सुंदर दैवित सेवित देपदम। जय विश्व विमोहन मानस मोहन संस्थिति कारण देपदम। শ্লোক নাম্বার 4। হ্যাঁ স্যার। জয় ভক্ত জনাশয় নিত সুফালয় অন্তিম বান্ধব দেহি पदम। जय दुर्जन शासन केली परायण कालिय मर्दन देहि पदम। নেক্সট শুভ্রা ম্যাডাম। স্যার বলছি, জয় নিত্য নিরাময় দীন দয়াময় চিন্ময় মাধব দেহি পদম। জয় পামর পাবন ধর্ম পরায়ণ দানব সূদন দেহি পদম। নেক্সট 6 নাম্বার সুবিদিতা। হ্যাঁ স্যার। বলো। স্যার 6 নাম্বারটা তো। হ্যাঁ জয় বীর বিদাম্বর গোপবধূ প্রিয় বৃন্দাবন ধন দেহি পদম। জয় সত্য সনাতন দুর্গতি ভঞ্জন সজ্জন রঞ্জন দেহি পদম। বাহ। নেক্সট 7 নাম্বার সুমন বাবু। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ স্যার। জয় সেবক বৎসল করুণা সাদর বাঞ্ছিত পূরক দেহি পদম। জয় পূত ধরাতল দেব পরাৎপর সত্ত্বগুণাকর দেহি পদম। বাহ। নেক্সট সুপর্ণা ম্যাডাম। হ্যাঁ স্যার। জয় গোকুল ভূষণ কংস নিষূদন সাত্বত জীবন দেহি পদম।
जय योगपरायण संस्कृतिवारण ब्रह्मनिरञ्जन देहि पदम्। আচ্ছা, নেক্সট তন্ময় বাবু। আচ্ছা, সম্ভবত নেই। আচ্ছা ঠিক আছে, তো আমরা যেটা মানে এই একই মানে ভাবে পড়তে পারি, মানে প্রত্যেকটা শ্লোক একই সুরে এইভাবে যেমনটা পড়া হলো, সবাই যেমন পড়লেন। আর না হলে ইউটিউবে যেটা আছে সর্বজ্ঞানন্দজি মহারাজের, ওইভাবেও পড়তে পারেন সবাই, মানে 1 এবং 2 একসাথে, 3 এবং 4 একসাথে। স্যার এটা দুর্মিলম ছন্দ লেখা আছে, মানে এটাই কি, মানে যেভাবে পড়লাম সেটাই কি দুর্মিলম ছন্দ? আচ্ছা, আরেকবার বলুন। বলছে এই বইয়ে ওই শ্রী মদন মোহনাষ্টকম হ্যাঁ ছন্দটা দুর্মিলম ছন্দ লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওই ছন্দের এই সুরে পড়তে পারেন। আচ্ছা আচ্ছা, এই যেভাবে আমরা পড়লাম এটাই কি দুর্মিলম ছন্দ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার কি ছন্দ বলছে বুঝতে পারছি না। দূর মিলন। দূর মিলন। না না, দূর মিলন না। আচ্ছা একটু বলে দিন, একটু স্পেলিংটা বলে দিন। দূর মিলন। দয়াহস্য, হ্যাঁ দুর্মিলম, ময় হসন্ত। ময়া হসন্ত। দুর্মিলম। ও, এটা কত কত একটা পাদে কত মাত্রায় থাকে? 1 2 3 4 5। এর এর জয় পাদের শঙ্খা গদাধর নীল কলেবর। একটি পাদে হচ্ছে 16টা করে অক্ষর আছে। মানে 8 8। 16টা না, সরি 14টা। না, তাহলে 1 2 3 4 5 6 7 8টার পরে একটা বিরাম, নীলকলে বড়। না, এটা তো আমরা হ্যাঁ, নিজেদের সুরে। এটা আমাদের জয়। একটি করে পাদে 14টা করে আছে ম্যাডাম, সম্ভবত। হ্যাঁ, তাহলে বিরাম তো ওইভাবে হচ্ছে না। বিরাম জয় শঙ্খ গদা ধরো বলে আমরা বিরাম নিচ্ছি, নীল কলেবর বলে আবার বিরাম নিচ্ছি। না ওইভাবে না, মানে এটা যেমনটা পড়বেন, মানে ওটা এইভাবেও পড়তে পারেন। জয় শঙ্খ গদাধর নীল কলেবর, এখানে বিরাম নিতে পারেন, নীল কলেবর এখানে। নেক্সট পিতা 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 পটাম্বর দেহি পদম এখানে শেষে, এইভাবে পড়তে পারেন। মানে 7 7 বলছেন? 7 7 না তো ম্যাডাম, দেখুন। জয় শঙ্খ গদাধর নীল কলেবর, 12, সরি 4 4 4 12 14। নেক্সট পিতা পটাম্বর দেহি 20টা পদম আছে। 10। মোট একটি মানে একটি লাইনে মোট অক্ষর আছে 14 10 24। হ্যাঁ, নীল 24। কলে এই পর্যন্ত অর্ধেক পাদ, মানে একটি পাদ হচ্ছে নীল কলে, মানে 12 পর্যন্ত একটি করে পাদ। কিন্তু ওই শব্দের জন্য আমাদের নীল কলে বড় এখানে থামতে হচ্ছে। স্যার আপনি আরেকবার বলে দিন এর এটা নামটা। দূর মিলম। দূর, দূর দয় মিলন। হস্য আচ্ছা, ময় রেফ এটা তো হস্য আমাদের ল। এতে নেই না, এটা না না, আমাদের এই আমরা যেগুলো ছন্দটা শিখেছি আমাদের তার মধ্যে নেই। পরীক্ষায় নেই। হ্যাঁ, তার মধ্যে নেই, ঠিক আছে। স্যার কোথায় কোথায় থামতে হবে? এটা মানে এই ছন্দটা ঠিক জয় সংখ্যা গদাধর নীল কলে বরা এখানে থামছেন। আর পিত পটাম্বরা দেহি পদম শেষে একটি করে লাইনের, মানে ওই অক্ষর অনুযায়ী ধরলে কিন্তু একটি পাদে মোট অক্ষর সংখ্যা 12টা। ঠিক আছে, একটি পাদে মোট অক্ষর সংখ্যা হচ্ছে 12। তো 12 নম্বর অক্ষরে আমরা যদি থামি তাহলে সেটা দাঁড়াচ্ছে যে নীল কলে এই পর্যন্ত। জয় শঙ্খ গদাধর নীল কলে এই পর্যন্ত 12 নম্বর অক্ষর। কিন্তু এখানে থামলে হবে না, নীল কলে বরা এখানে থামতে হবে। স্যার আমার মনে হয় এটা 12 12 হবে না, এটা ওই 14 10 এইভাবে হবে। হ্যাঁ, ওই 14 10 ওইভাবে থামছি, কিন্তু আমাদের তো একটি করে পাদ এরকম ধরলে হবে না। ছন্দ তো কারণ আসলে একটা অক্ষর সংখ্যার শব্দের উপরে ভিত্তি মাঝখানে করলে, ওরকম থামা যায় না। ছন্দ তো অক্ষর সংখ্যা, তাই জন্য আমরা যেটা প্র্যাকটিক্যালি যেখানে থামছি সেই অনুযায়ী তো ছন্দ না। একটি
পাদের অক্ষর সংখ্যা, তো সেই অনুযায়ী কাউন্ট করা যাবে না। আমাদের অক্ষর তা সংখ্যা মানেও সমানভাবে তো কাউন্ট হওয়া যায় স্যার, মানেও তো হওয়া চাই, নীল ও কলে বললে কোনো মানে ওটাই হয় না। বলছি, মানে আমাদের অর্থের খাতিরে কলে বড় এখানে 14তে গিয়ে থামছি, কিন্তু ছন্দ যেহেতু অক্ষর সংখ্যার উপরে ডিপেন্ড করে, মানে অক্ষরটাই ছন্দের ক্ষেত্রে প্রধান, তো সেই জন্য পাদ হচ্ছে 12 নম্বর অক্ষর পর্যন্ত, নীলা কালে এই পর্যন্ত। এই ছন্দগুলো আসলে প্রসিদ্ধ না একদম, দুর্মিলম ছন্দ প্রসিদ্ধ ছন্দ একদমই না। আর তাছাড়া এটা মেবি হতে পারে, মানে অক্ষর ছন্দ না হয়তো হতে পারে, এটা হয়তো মাত্রা ছন্দও হতে পারে। মাত্রা ছন্দ বলতে মাত্রা কাউন্ট করে করে, অক্ষর কাউন্ট করলে হবে না, হ্যাঁ, সেটাও হতে পারে। মানে ওটাই সম্ভবত হবে। আচ্ছা, তো তাহলে আপনারা একটা যেটা বললাম যে এইভাবে পড়তে পারেন, মানে প্রত্যেকটা শ্লোক একই সুরে, এইরকম জয় শঙ্খ গদাধর নীলকলেবর। আর এই যে শ্লোকের যে থামাটা, এটা আসলে ওইরকম মানে কনস্ট্যান্ট কিছু না, মানে আসলে ব্যাপারটা কি, মানে আমরা, মানে কেউ ধরুন একটু যদি প্রচণ্ড ধীরে ধীরে পড়ে, তাহলে তো তার মানে সে ঠিক যতবার থামবে একটা লাইনে, তাহলে যে একটু স্পিডে পড়ছে সে নিশ্চয়ই আরও কম থামবে। ওটা হচ্ছে মানে পাঠকের উপর ডিপেন্ড করছে, মানে এই যে কোথায় কোথায় থামবো, এটা এরকম কনস্ট্যান্ট মানে একটা, মানে এরকমই হতে হবে এরকম না। মানে শ্রুতিমধুর উপায়ে পরিবেশন করা আর কি। হ্যাঁ অবশ্যই, মানে এগুলো আসলে মানে একটা প্রসিদ্ধি বলতে জাস্ট একটা কি বলবো, একটা স্ট্যাটাস মেনটেন করে করা আছে জিনিসটা, মানে ওভারঅল একটা এভারেজ স্ট্যাটাস দেখে করা জিনিসটা যে এইভাবে থামতে হবে। কিন্তু যদি কেউ একটু গানের সুরে পড়ে, একটু গানের রিদিমে পড়তে চায়, তো সেক্ষেত্রে স্বাভাবিক, মানে গানের রিদিমে একটু ধীরে ধীরে পড়তে চায় কেউ, তাহলে নিশ্চয়ই মানে থামাটা তো ওই অনুযায়ী হবেই না কখনো। তো সেক্ষেত্রে এই জ্যোতি বা বিরাম ব্যাপারটা, এটা কনস্ট্যান্ট একেবারে না, মানে ওটা একেবারে করতেই হবে, ওই নিয়মের মধ্যেই আবদ্ধ থাকতে হবে এমনটা না, ওটা পাঠকের স্বাধীনতা আছে ওখানে। আচ্ছা, তো তাহলে আমি দুরকমটা পড়ছি, দুরকমটা আমি পাঠাবো, রেকর্ডিংয়ে দুটোই পাঠাবো আমি, তো যে যেমনটা পারবেন অভ্যাস করবেন। আচ্ছা, প্রথম আমরা যেমনটা পড়েছি প্রত্যেকটা শ্লোক আলাদা আলাদা মানে একই সুরে, কোনো রকম কম্বিনেশন না, এরকম জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীতপটাম্বর দেহি পদম জয় চন্দন চর্চিত কুণ্ডলমণ্ডিত কৌস্তুভশোভিত দেহি পদম জয় পঙ্কজলোচন মারবিমোহন पापविखण्डन देहि पदं जय वेणुनिनादक रासविहारक বঙ্কিমসুন্দর দেহি পদম। এইভাবে আমরা প্রত্যেকটা শ্লোক আলাদা সুরে পড়তে পারি। আর একটা হচ্ছে কম্বিনেশন, মানে 1 এবং 2 একসাথে, 3 এবং 4 একসাথে, এইভাবে পড়লে ওটা একটু অন্যরকমভাবে পড়তে হবে। তখন প্রথমটা একটু নিচের দিকে, সেকেন্ড লাইনটা মানে সেকেন্ড শ্লোকটা উপরের দিকে। ওটা কীরকম হবে, এরকম জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীতপটাম্বর দেহি পদম জয় চন্দন চর্চিত কুণ্ডলমণ্ডিত কৌস্তুভশোভিত দেহি পদম জয় পঙ্কজলোচন। আচ্ছা, এটা আরেকটু উপরে হবে, জয় পঙ্কজলোচন মারবিমোহন পাপবিখণ্ডন দেহি পদম জয় वेणुनिनादक रासविहारक बङ्किमसुन्दर देहि पदं जय धीरधुरन्धर अद्भुत सुन्दर
দৈবত সেবিতা দেহি পদম। আচ্ছা, আপনারা আরেকটা জিনিস করতে পারেন, যখন এই কম্বিনেশনটাতে পড়বেন তখন মানে সেকেন্ড শ্লোকটা হয়ে যাওয়ার পরে মানে ওটা বোঝানোর জন্য যে একটা একই কম্বিনেশনে চলছে, তো প্রথম লাইনটা রিপিট করতে পারেন। রিপিট করলে ভালো হয়, সেটা বোঝা যাবে আরও ভালোভাবে। মানে প্রথম লাইনটা রিপিট করে আবার থার্ড শ্লোকটা শুরু করলেন, যাতে কম্বিনেশনটা বোঝা যায় যে ফার্স্ট এবং টু একটা কম্বিনেশন, তারপরে প্রথম লাইনটা রিপিট করে আবার থার্ড অ্যান্ড ফোর্থ এইভাবে। আর আমি জাস্ট করছি প্রথম দুটো করে আবার প্রথম লাইনটা রিপিট করে থার্ড শ্লোকটা শুরু করছি। দেখুন কিভাবে করবেন এটা। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীতপটাম্বর দেহি পদম জয় চন্দন চর্চিত কুণ্ডলমণ্ডিত কৌস্তুভশোভিত দেহি পদম জয় পঙ্কজলোচন। আচ্ছা, সুরটা আমার ঠিক হচ্ছেও না, মানে দ্বিতীয় লাইনটা আরেকটু উপরে করতে হবে। আচ্ছা দেখুন, জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীতপটাম্বর দেহি পদম জয় চন্দন চর্চিত কুণ্ডলমণ্ডিত কৌস্তুভশোভিত দেহি পদম জয় পঙ্কজলোচন। ঠিক আমারও ভুলে যাচ্ছে সুরটা। আচ্ছা, আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে? স্যার একই সুরে পড়লে হবে না? হবে, অবশ্যই হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওটা আরো ওটাই খুব করবো। সুন্দর বেশ, ওটাও করতে পারেন, চেষ্টা করতে পারেন। ওটাই ভালো, এটা শব্দ। আচ্ছা ঠিক আছে, ওটা আমি তাহলে দেখে আমিও রেকর্ডিং পাঠাবো আর মহারাজেরটাও মানে লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আজকে আমরা কিছু বলেছিলাম যে বেদিক চ্যান্টিং শান্তি মন্ত্র আমরা প্রথম দুটো দেখবো, তাই তো? হ্যাঁ স্যার। স্যার, বলুন। হ্যাঁ আপনি যে ছন্দের থিওরি, যমতালা, সবং, ওইগুলো যে গণ, এইগুলো যে পড়িয়েছেন, থিওরি গুলো থেকেও কি পরীক্ষা হবে? থিওরিগুলো থেকে হ্যাঁ। থিওরিগুলো থেকে পরীক্ষা হবে না ম্যাডাম, আসলে থিওরি ধরা হবে না, আপনাদেরকে শুধুমাত্র শ্লোকই ধরা হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা বৈদিক শান্তি মন্ত্র প্রথম দুটো দেখব। আচ্ছা, তার মধ্যে প্রথমটা আপনারা প্রায় প্রত্যেকেই করেছেন, তাই তো? ওম সাহানা ভবতু প্রত্যেকেই করেছেন। আচ্ছা, দেখুন উপরে নিচে কিছু দাগ আছে না, মানে কিছু কিছু অক্ষরের নিচে দাগ আছে, কিছু অক্ষরের উপরে দাগ আছে, তাই তো? তো এই যে নিচে দাগ আছে, উপরে দাগ আছে, এগুলো আসলে বৈদিক স্বর। তিনটি স্বর আপনারা প্রত্যেকে জানেন, উদাত্ত, অনুদাত্ত আর স্বরিত, তাই তো? এই তিনটি হচ্ছে বৈদিক স্বর, উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত। আচ্ছা, উদাত্ত নামটা শুনেই বুঝতে পারছেন যে আমরা যদি বলি যে উদাত্ত কণ্ঠে বলছে, মানে উঁচু গলাতে বলছে, স্কেলটা উপরের দিকে আছে।
মানে হাই নোট, ঠিক আছে, হাই নোটে বলা হচ্ছে। আর অনুদাত্ত ঠিক তার বিপরীত। আর স্বরিতের ক্ষেত্রে হচ্ছে উদাত্ত অনুদাত্ত দুটোই হতে পারে। স্বরিত কখনো উদাত্ত হিসাবে উচ্চারিত হবে, কখনো অনুদাত্ত হিসাবে উচ্চারিত হবে। আচ্ছা, তো আমরা এত টেকনিক্যাল বিষয়ে যাব না, খুব সিম্পল ওয়েতে জাস্ট এতটুকু মাথায় রাখবো, যখন দেখবো অক্ষরের নিচে দাগ আছে, একটা নিচে একটা দাড়ি আছে, মানে দাড়ি না, হাইফেন আছে, তখন আমরা আমাদের গলার যে ভয়েসটা, মানে ভয়েসটা আস্তে করে দেব না, আমরা নোট ওটাকে লো করে দেবো, ঠিক আছে। বলি না আমরা হাই নোট, একটা গানের ক্ষেত্রে বলি না গানটা উঁচু, মানে হাই নোটে আছে, লো নোটে আছে, ঠিক সেরকম যে আমরা ওই নোটটাকে কম বেশি করব, মানে ব্যাপারটা এরকম। স্যার এই শান্তি মন্ত্র শুরু থেকে কি বললেন আমি কিছু শুনতে পাইনি। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। এই যে এটা তো আসলে বেদিক চ্যান্টিং, তো এখানে বেদিক চ্যান্টিংয়ের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। এতদিন আমরা যে সমস্ত করছিলাম সেগুলো বেদিক চ্যান্টিং আমরা পড়িনি, আমরা স্তোত্র শিখছিলাম, গীতা পড়ছিলাম, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই স্বরের বিষয়টি ছিল না। অর্থাৎ স্বরের বিষয়টি বলতে, স্বর এই উদাত্ত অনুদাত্ত স্বরিত বলতে আমাদের কি করতে হবে, আমরা একই জায়গা থেকে উচ্চারণ করছি। ব্যাপারটা কীরকম, এই যে আমরা গানের ক্ষেত্রে বলি না একটা গান খুব উঁচুতে আছে, খুব নিচুতে আছে, তাহলে আসলে ব্যাপারটা কি, এই উঁচু নিচু, গলা উঁচুতে গলা নিচুতে, মানে আমরা এই উদাত্ত বা অনুদাত্ত বা এই যে স্বরিত, স্বরের ক্ষেত্রে একই বিষয়, ওই গলা উঁচুতে করতে হবে, গলা নিচে করতে হবে। এবার এই গলা উঁচুতে গলা নিচুতে করা মানে কিন্তু চেঁচিয়ে ওঠা না, মানে আমি একটা কথা আস্তে বললাম, সেই আবার সেই একই কথাটা জোরে বললাম, এরকমটা না, ঠিক আছে। মানে আমি একটা কথা খুব আস্তে বলছি, সেটাকেই জোরে বলছি, উদাত্ত অনুদাত্ত বলতে ঠিক এরকম না। কিন্তু উদাত্ত অনুদাত্ত বলতে আমাদের উচ্চারণের যে ব্যাপারটা, উচ্চারণ ধরুন আমি ক উচ্চারণ করছি এখন, বা চ বলছি, ঠিক আছে, চ, বা অকার বলছি, অ, তাহলে অটা যখন আমি কি করব, অয়ের উচ্চারণ স্থান কি, কণ্ঠ, তাহলে আমি উদাত্ত বা অনুদাত্ত যে অকারই উচ্চারণ করি না কেন সেটা কণ্ঠ থেকেই হবে। তাহলে আমি অকারটাকে আস্তে করে বললাম অ, আবার জোরে বললাম অ, এটা কিন্তু উদাত্ত বা অনুদাত্ত হলো না। তাহলে অনুদাত্ত বা উদাত্ত বা অনুদাত্ত মিন্স আস্তে বা জোরে এরকম না, ওই একই উচ্চারণ স্থান, ওটাকে যদি আমরা একটু সূক্ষ্মভাবে, মানে সূক্ষ্মভাবে ভাগ করি, ধরুন কণ্ঠ, তাহলে কণ্ঠটাকে যদি আমরা একটা একটা পার্টিকুলার স্থান হিসেবে দেখি, যদি যদি আমরা ওটাকে একটা ভাবি যে কণ্ঠ একটা স্থান, জাস্ট একটা কল্পনা করি, এবং ওই স্থানটাকে আমি জাস্ট একটা কি বলবো, এখানে যে দেখুন এই যে দাড়িগুলো আছে না, মানে আমরা যেরকম পূর্ণচ্ছেদের জন্য বাংলাতে যেটা করি, লম্বা একটা দাড়ি, ধরুন এটা মানে আমাদের যে উচ্চারণ স্থান কণ্ঠ, তার আকৃতিটা এইরকম আমরা ধরে নিচ্ছি। তো এই যে উচ্চারণ স্থান, এই যে দাড়িটা আছে, এটা যদি আমাদের কণ্ঠ, মানে উচ্চারণ স্থান যে কণ্ঠ, তার আকৃতি হয়, তাহলে উদাত্ত বা অনুদাত্তের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম হবে, উদাত্ত বলতে ওই কণ্ঠ যে উচ্চারণ স্থানে যে দাড়িটা, তাহলে আমাকে অকারটাকে উপরের দিকে বলতে হবে, উপরের অংশ দিয়ে, কণ্ঠের উপরের অংশ দিয়ে। আর অনুদাত্ত হলে কণ্ঠের নিচের অংশ দিয়ে। মানে একটা গানের ক্ষেত্রে যেটা স্কেল বোঝাতে হয়, ঠিক আছে, আপনি সারে গা মা পা একই জায়গা থেকেই বলছেন, মানে আপনার বলার যে জায়গাটা, প্লেসটা, স্থানটা স্পেসিফিক এক জায়গায় আছে, কিন্তু ওটাই আপনি নিচে ওপরে করছেন। কিভাবে করছেন, জাস্ট ওই জায়গাটার একটু উপর নিচে করে। ঠিক উদাত্ত অনুদাত্তের ক্ষেত্রেও ঠিক একই রকম, গানের মতো করে, যে আপনি যদি অকারের উচ্চারণ স্থানটাকে জাস্ট একটা মানে কিছুটা অংশ বলে কল্পনা করেন, সেই অংশের নিচের দিক থেকে উচ্চারণ করলে অনুদাত্ত, উপরের দিকে উচ্চারণ করলে মানে উদাত্ত।
মানে তার মানে এটা নয় যে জোরে আসতে বলা। মানে উদাত্ত অনুদাত্ত বিষয়টি কি বোঝা গেছে? শরীর মানেই তো উদাত্ত, একই তো দুটোই না, উচ্চ স্বরে। হ্যাঁ, এবার শরীর আসলে উদাত্ত ঠিক না, শরীর হচ্ছে উদাত্ত এবং অনুদাত্তের মিশ্রণ। এবারে এই শরীরের যে উচ্চারণ, শরীরের উচ্চারণটা হচ্ছে মানে একেবারে কনস্ট্যান্ট না, যে শরীর মানেই উদাত্ত এমনটা না। শরীরের উচ্চারণ কখনো কখনো অনুদাত্ত হতেও পারে, সেটা specific বলতে সেটা depend করে। মানে শরীরের আগে পরে কোন স্বর রয়েছে তার উপরে ভিত্তি করে শরীরের উচ্চারণটা মানে ওটা ভ্যারিয়েবল, আসলে ওটা কনস্ট্যান্ট না। শরীরের আগে বা পরে কোন স্বর আসছে সে অনুযায়ী কিন্তু সেটা চেঞ্জ হয়। ওই লম্ব চিহ্নটাকে শরীর বলা হচ্ছে স্যার। হ্যাঁ, উদাত্তের তো কোনো চিহ্ন হয় না। আর আচ্ছা, ও আচ্ছা, তা উদাত্ত নিচে যে সর্বদাই সমান্তর, বলি। আচ্ছা স্যার বেশ। কোনো কোনো অক্ষরের মাথায় ডাবল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবার ডবল দানির ক্ষেত্রে কি বলছি, ডবল দানির ক্ষেত্রে ওটাও শরীর। এবার ওটার উচ্চারণ একটু স্পেসিফিক, ওটার উচ্চারণে কি করতে হয়, একটা এক্সট্রা একটা কি বলে রিদিম যোগ করতে হয়। কীরকম রিদিম? ধরুন এখানে যেরকম র ওই কারের উপরে আছে, ওটা আমি উচ্চারণটা করবো না, হয় ওই কারের এমনি স্বাভাবিক উচ্চারণ কীরকম, ওই এরকম ঐকার, এই এরকম ওই উচ্চারণটা করার পরে একটা সামান্য পজ নিয়ে এটাকে এক্সটেন্ড করতে হবে। এটা নির্দিষ্ট রীতি কীরকম, বিদ্বেষাবাহৈ এরকম। আচ্ছা, ঠিক আছে, মানে ওটা শরীর, কিন্তু ওই ডবল দাঁড়িয়ে আছে মানে এই একটা এক্সট্রা রিদিম বা একটা ওই অক্ষরটাকে একটু এক্সটেন্ড করতে হবে। আর সিঙ্গেল দাঁড়ি মানে হচ্ছে উদাত্ত। না, সিঙ্গেল দাঁড়ি মানে শরীর, কিন্তু তার শরীর। উচ্চারণটা বরাবরই উদাত্তের মতোই, মানে উপরের দিকে করতে হবে বরাবরই প্রায়। আর নিচে নিচে যেটা হাইফেন, ওটা হচ্ছে অনুদাত্ত, হ্যাঁ, মানে গলার ভয়েসটা নামবে। হ্যাঁ, ভয়েস নামে বলতে কিন্তু এরকম না আপনার, মানে আপনি একটা একই কথা জোরে বলছেন বা আস্তে বলছেন এরকম না, আপনার ওই উচ্চারণ স্থানটা ভ্যারি হবে। আচ্ছা ঠিক আছে, প্রথম মন্ত্রটা আমি এত টেকনিক্যাল বিষয়ে না গিয়ে আমরা জাস্ট অভ্যাস করি, যেহেতু বেদ তো শ্রুতি, তো সেই জন্য আমরা একটু অভ্যাস করলেই হয়ে যাবে, ওটা কোনো অসুবিধা হবে না। আচ্ছা দেখুন, আমি প্রথম মন্ত্রটা পড়ছি একবার, তারপরে আপনারা বলবেন। স্যার স্ক্রিপ্টটা বাংলায় দিন না। আচ্ছা, স্ক্রিপ্ট আমি বাংলাতে দিয়ে দেবো। এটা তো বাংলাতে আমার কাছে পিডিএফ অ্যাভেলেবেল নেই, বাংলাতে আমার কাছে ছবি আছে, আমি আপনাদেরকে বাংলাতে ছবি পাঠিয়ে দেবো। আচ্ছা দেখুন, আচ্ছা আর একটা জিনিস শান্তি মন্ত্রের ক্ষেত্রে যেগুলো জেনে রাখা দরকার। আচ্ছা, শান্তি মন্ত্র বিষয়টা কি না, আমাদের বেদের শেষ অংশকে আমরা কি বলি, বেদাঙ্গ, তাই তো? বেদাঙ্গ বলতে উপনিষদ, বেদের যে 4টি অংশ, শেষ অংশটি কি, উপনিষদ, তাই তো? হ্যাঁ স্যার। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। তো প্রত্যেকটি উপনিষদ বলতে প্রায় 108টি উপনিষদের কথা আমাদের মানে পরম্পরাতে বলা আছে। 108টি উপনিষদের সংখ্যা, 108টি। তো সেক্ষেত্রে প্রসিদ্ধ যে উপনিষদগুলো আছে মোট 11টি। প্রত্যেকটি উপনিষদের শুরুতে কি করা হয়, শান্তি মন্ত্র করা হয়। ঠিক আছে, প্রত্যেকটি উপনিষদের শুরুতে না শেষে, প্রত্যেকটি শুরুতে বা শেষে সব জায়গাতেই। তো শান্তি মন্ত্র যেটা করা হয়
সেইগুলোর একটা কালেকশন। অর্থাৎ আপনারা এখানে দেখবেন 1 2 করে যে মানে 1 2 3 4 করে যতগুলো এরকম শান্তি মন্ত্র পাবেন, সেগুলো এই বিভিন্ন উপনিষদের শান্তি মন্ত্র। এক একটি উপনিষদের শান্তি মন্ত্র, সেগুলির সংগ্রহ, সেটাকে আমরা শান্তি মন্ত্র বলি। স্যার, কাউকে বলা হয়েছে শুক্ল যজুর্বেদীয়, কাউকে বলা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদীয়। কেন শুক্ল আর কৃষ্ণ, এটা কি পক্ষ ধরে? না, পক্ষ ধরে না ম্যাডাম, মানে আমাদের বেদের তো শাখা ভেদ আছে, প্রত্যেকটি হুম। বেদের শাখা আলাদা, এবং এই শাখা আলাদা হলে, মানে শাখা আলাদা বলতে ধরুন একই সূক্ত, ধরুন অগ্নি সূক্ত বা দেবী সূক্ত, যে কোনো একটা সূক্ত। আসলে সূক্ত বলতে কি মন্ত্রের সংগ্রহ। ধরুন আপনাকে যদি এখন ওই যে আমরা যে স্তোত্রটা বললাম, শ্রী মদনমোহন অষ্টকম, বেদের পার্সপেক্টিভে যদি বলি আমরা, যেটাকে আমরা শ্লোক বলছি, সেটাকে আমরা কি বলবো? মন্ত্র। তাহলে যদি আপনাকে বলা হয় যে মদনমোহন অষ্টকম, এখানে কটি মন্ত্র আছে? 8টি মন্ত্র আছে, তাই তো? হ্যাঁ স্যার। এটাকে আমরা আমাদের এখানে কি বলছি? শ্লোক বলছি। স্তোত্রের ক্ষেত্রে বা আমাদের বেদের বাইরে এগুলোকে আমরা শ্লোক বলছি। বেদের বাইরে যেগুলো আছে পদ্যের আকারে, সেগুলোকে শ্লোক বলছি। আচ্ছা, এবারে এই যে 8টা শ্লোক আছে মদনমোহন অষ্টকম স্তোত্রে, এই 8টা শ্লোকের যে সংগ্রহ, সেটাকে আমরা কি বলছি? স্তোত্র, তাই তো? এই 8টি শ্লোকের সংগ্রহ, যেটি সংগ্রহ হয়ে যে মানে সমষ্টি যেটা দাঁড়াচ্ছে, সেটাকে আমরা কি বলছি? স্তোত্র বলছি। তার নাম কি? শ্রী মদনমোহন অষ্টকম, তাই তো? এরকম বেদের পার্সপেক্টিভে দেখলে আমাদের ওখানে যেরকম শ্লোক, মানে কোনো শ্লোক বলছি, সমষ্টির এক একটা অংশকে শ্লোক বলছি, এখানে সেরকম সমষ্টির এক একটা অংশকে আমরা মন্ত্র বলি। আর এই মন্ত্রের সমষ্টি হচ্ছে সূক্ত। ওখানে যেরকম 8টি শ্লোকের সমষ্টি স্তোত্র, এখানে মন্ত্রের সমষ্টিকে বলা হচ্ছে বেদের ক্ষেত্রে সূক্ত। সূক্তের নাম হয় এক একটা। ওখানে যেরকম কি হলো, 8টি মন্ত্রের সমষ্টি যে স্তোত্র, তার নাম কি? সেই স্তোত্রের নাম হচ্ছে শ্রী মদনমোহন অষ্টকম স্তোত্র। এখানেও সেরকম, মানে ধরুন অগ্নিসূক্ত। অগ্নিসূক্ত মানে কি? সেখানে 9টি মন্ত্র আছে, 9টি মন্ত্রের যে সমষ্টি, সেটাকে আমরা সূক্ত বলছি। সেই সূক্তের নাম কি? অগ্নিসূক্ত। এই বিষয়টা স্পষ্ট হয়েছে। এখন এই অগ্নিসূক্ত ঋগ্বেদের অন্তর্গত। ঋগ্বেদে মানে প্রধানত 2টি শাখা, মানে মুখ্যত 2টি শাখা বর্তমানে প্রসিদ্ধ, শাকল এবং বাষ্কল শাখা। এই দুটো শাখাতেই অগ্নিসূক্ত পাওয়া যাচ্ছে, কিন্তু দুটো শাখাতেই এই সূক্তগুলির পড়ার যে শৈলী, সেটা আলাদা। ওই জন্য কি হয়, শাখা আলাদা হয়ে গেলে সংহিতা বলতে পারি আমরা আলাদাই হয়ে যাচ্ছে। হয়তো সংহিতার স্বরূপ একই থাকছে, মানে সেখানে কিছু এক্সট্রা থাকতে পারে। ধরুন শাকল শাখাতে এই সূক্তগুলো নেই, এই মন্ত্রগুলো নেই, সেগুলো বাষ্কল শাখাতে পাচ্ছে। এটার কারণেও শাখার এই পার্থক্য দেখা যাচ্ছে। যদি বলা হয় যে দুটো শাখার মধ্যে পার্থক্য কি, এখানে কিছু কম আছে, ওখানে কিছু বেশি আছে, এটাও যেমন আছে, তেমন যেগুলো কমন আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু স্বরের পার্থক্য আছে। দুটো শাখাতে পড়ার স্টাইলের পার্থক্য হয়। এই সমস্ত কিছু মিলিয়ে শাখার পার্থক্য হলে, মানে শাখা মানে আমাদের ধরুন স্ট্রিম একটা আলাদা। যেমন আমাদের এখনকার দিনে ধরুন ফিজিক্সের মধ্যে এখন অনেকগুলো আমরা শাখা পেতে পারি, এখনকার দিনে অনেক স্ট্রিম হতে পারে। না, এটা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের থেকে কি কৃষ্ণ কথাটা এসছে? শব্দটা কৃষ্ণ আর শুক্ল বলে কেন পার্থক্য করা হচ্ছে? না, ওটা ঠিক। কৃষ্ণদ্বৈপায়ন তো ম্যাডাম সবগুলো বেদেরই, মানে উনি কর্তা। সবগুলো বেদের কর্তা বলতে, বেদের তো এরকমভাবে বেদ কেউ রচনা করেছে এরকম তো বলা হয় না। বেদ হচ্ছে অপৌরুষেয়, শ্রুতি। ঈশ্বর প্রদত্ত, তো শ্রুতি পরম্পরায় প্রাপ্ত। সেটা সেটা তো আর কেউ লিখে নিয়ে প্রথম নয়। কৃষ্ণদ্বৈপায়ন হচ্ছে সেটাকে ভাগ করে দিয়েছে। এই যে বেদের আজকে এত বিভাগ পাচ্ছি আমরা, সেই
সেক্ষেত্রে তার নামে নিচেটি নামটা বলা যেতে পারে না, তিনি তো অন্যান্য বেদেরও ভাগ করেছেন। কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ এগুলো যজুর্বেদের ভাগ, সেই নামে হয়েছে বলা যায় না। সেটা কোনো অন্য কোনো ঋষির নামের ক্ষেত্রে নামের সাথে সম্পর্কিত, তাই জন্য হতে পারে। ঠিক আছে, বিচার সাপেক্ষ বিষয়। এই যে শাখাভেদ রয়েছে, এই শাখাভেদে তাহলে কি হচ্ছে, এখনকার দিনে যেমন ফিজিক্স, তার অনেকগুলো স্ট্রিম আছে বর্তমান যুগে। ফিজিক্স মানে একটাই না, তার অনেক স্ট্রিম আছে, সেরকমই একটা বেদের অনেক স্ট্রিম মানে শাখা। এবারে শাখাভেদে কি হয়, শাখাভেদে মানে হচ্ছে আলাদাই, মানে একেবারে সম্পূর্ণ আলাদা। সেখানে কিছু এক্সট্রা বিষয়, কম বেশি বিষয় থাকবে, কমন বিষয় কিছু থাকবে, পড়ার স্টাইলেরও পার্থক্য হবে। কৃষ্ণ যজুর্বেদের হচ্ছে মানে একই মন্ত্র যে স্টাইলে পড়া হবে, শুক্ল যজুর্বেদে সেটা আলাদা হবে। ঠিক আছে, তো এরকম ভেদ আছে। আচ্ছা, তো যাই হোক, তাহলে প্রথম শান্তিমন্ত্র। আচ্ছা, আর একটা জিনিস, তাহলে শান্তিমন্ত্র বিষয়টি গেল, যে উপনিষদের প্রত্যেকটি উপনিষদের এক একটি শান্তিমন্ত্র থাকে, সেগুলোর কালেকশন বা সংগ্রহকেই আমরা বলি শান্তিমন্ত্র, এরকম বলি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটি শান্তিমন্ত্রের শেষে ওম শান্তির শান্তির শান্তিহি বলে 3 বার বলা হয়। শান্তি শব্দের প্রয়োগ 3 বার করা হয়। আচ্ছা, এই 3 বার কেন করা হয়? আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক শান্তি। হ্যাঁ, তো যেহেতু আমরা শান্তি মন্ত্র কেন করছি, শান্তি মন্ত্র আমরা কেন করছি? শান্তি পাওয়ার জন্য, তাই তো, শান্তি যাতে আসে, অর্থাৎ আমাদের দুঃখের যাতে বিনাশ হয়। তো দুঃখ যেহেতু 3 প্রকার, আমাদের শাস্ত্রে দুঃখকে 3 ভাগে ভাগ করা হয়েছে: আধ্যাত্মিক, আধিদৈবিক আর আধিভৌতিক। ঠিক আছে, তো যেহেতু দুঃখ 3 প্রকার, তো এক একটা দুঃখের জন্য এক একবার শান্তি শব্দের প্রয়োগ। আচ্ছা, এবার আচ্ছা, আরেকবার ওম, ওম শব্দের উচ্চারণ আমরা কিভাবে করব? আচ্ছা, ওম শব্দে মোট কতগুলি অক্ষর আছে কি বলতে পারবেন? 3টি অক্ষর আছে, অ উ ম। এবার আমরা 3টি অক্ষর, এই 3টি অক্ষর কোন কোন অংশ দিয়ে উচ্চারণ করব? অটা করবো নাভির কাছ থেকে, হ্যাঁ, ওটা হৃদয়ে, আর মটা কণ্ঠে। মটা কোথায়? কণ্ঠে বিশুদ্ধ চক্ষে। না, মটা কণ্ঠে না, মটা হচ্ছে ওষ্ঠে, একেবারে, ওষ্ঠে, মটা শিরোশি, ওষ্ঠে। শিরোশি মানে মস্তকে। চলো, ঠিক আছে, তাহলে আমরা আর এবারে ওম উচ্চারণের হচ্ছে সঠিক পদ্ধতি, এক তো এই 3টি জায়গা দিয়ে, অকারটা নাভি দিয়ে, উকারটা হৃদয় দিয়ে, আর মটা হচ্ছে মস্তকে। এবারে 3টে অক্ষর, এই 3টি অক্ষরের উচ্চারণের যে সময়কালটা থাকবে সেটাও একই রকমই থাকবে। অর্থাৎ আমি যদি অকারটা নাভি দিয়ে 5 সেকেন্ড বলছি, দেন উকারটাও আমি 5 সেকেন্ড, আর মকারটাও 5 সেকেন্ড। এবারে এই সময়কালটা তো আর স্পেসিফিক হয় না, তা কিন্তু এটা তো হতে পারে যে ক্লোজ একটা, যে মানে একটা 5 সেকেন্ড অ্যারাউন্ড, মানে কোনোটা 6 সেকেন্ড হলো, কোনোটা 4 সেকেন্ড হলো, কিন্তু একটা এভারেজ মেনটেন করতে হবে। তো এইভাবে ওমটা ওম উচ্চারণের হচ্ছে সঠিক পদ্ধতি হচ্ছে এটাই। তো আমরা ওটা মানে ধ্যানের ক্ষেত্রে এভাবেই করা হয়। আমরা এখানে মন্ত্র বলার সময় ওইভাবে আর বলবো না, আমরা একটু ওমটা খুব স্পিডে বলবো, তো তো এমনি নর্মালি বলবো, জাস্ট ওম এরকম, মানে আমাদের মানে জাস্ট
কণ্ঠ দিয়েই বলবো, মানে নাভি বা হৃদয় এইগুলির আমরা ব্যবহার করব না। আচ্ছা দেখুন, আমি প্রথম মন্ত্রটা পড়ি। ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। আচ্ছা শান্তি এখানে বলার ক্ষেত্রে দেখুন, যেহেতু প্রথম মানে প্রত্যেকটিতে বিসর্গ আছে, তাহলে শান্তিশ, যেহেতু বিসর্গের পরে তালব্য স আছে, তাই জন্য বিসর্গটা তালব্য স হিসাবে উচ্চারণ করব, শান্তিশ শান্তিশ শান্তিহি। আর যেহেতু দেখুন প্রথম দুটির ক্ষেত্রে মানে তয়ের নিচে, তয়ের হস্যির নিচে দাগ আছে, তাই জন্য আমরা আমাদের মানে কণ্ঠটা নিচের দিকে বলতে, মানে স্কেলটা নিচের দিকে করতে হবে। ওম শান্তি শান্তি, পরেরটাতে উপরে শান্তি উপরে। ঠিক আছে, আর একবার বলছি, তারপরে প্রত্যেকে বলবেন, আমি শুনবো, সবার কাছ থেকে শুনবো। ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। আচ্ছা এবারে প্রত্যেকের কাছে শুনবো, কে বলবেন প্রথমে? আচ্ছা কেউ একজন তো বলুন, প্রথমে কে বলবেন? স্যার এটা বাংলায় দেখাবে, নাহলে আমি বুঝতে পারছি না। স্যার বলছি। স্যার বলবো? স্যার বলবো? আচ্ছা ম্যাডাম একটু wait করুন। ওটা কমপ্লিট হয়নি, পরীক্ষা কোনটা ছাপানো দিচ্ছে আর ছাত্র ছাপানো দিচ্ছে। স্যার ম্যাডাম বলুন। স্যার ওমের উচ্চারণ কি হবে আরেকবার বলে দিন। আচ্ছা ওমের উচ্চারণ হচ্ছে এরকম, মানে অকারটা নাভি দিয়ে, নাভি দিয়ে মানে পেটের ওখান থেকে বলতে হবে, উকারটা হচ্ছে হৃদয়ের ওখান থেকে, আর মকারটা হচ্ছে মস্তকে। যদি আমরা দেখুন মানে ওটা বলার জন্য এইভাবে যদি বলতে হয় আমাদেরকে, এটা কিন্তু এই মানে বিশেষ করে মানে নর্মাল সময়ে মানে আমি যদি স্বাভাবিক যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়া, সেক্ষেত্রে হবে না। এটা দীর্ঘ প্রশ্বাস নিতে হবে আগে, তারপরেই কিন্তু আপনি মানে পেটের ওখান থেকে কিছু একটা উচ্চারণ করতে পারবেন। আপনি যদি নর্মাল যে শ্বাস প্রশ্বাস সেভাবে বলেন, তাহলে কিন্তু পেটের ওখান থেকে কিছু উচ্চারণ করতে পারবেন। এইটার জন্য ধ্যানের ক্ষেত্রে বা ধ্যানের শেষে, যেমন আমাদের মানে মিশনের ক্ষেত্রে প্রেয়ারে শেষে যেমনটা হয়, মানে ওইভাবে বলা হয়, যাতে আমরা ধ্যানের পরে একটা নিঃশ্বাসটা খুব মানে অনেক দীর্ঘ প্রশ্বাস নেওয়ার পরেই উচ্চারণটা করা যেতে পারে। মানে দীর্ঘ একটা প্রশ্বাস নিয়ে বলতে পারি। ঠিক আছে, এবং এই অকার এবং উকার এবং মকার এই তিনটি বর্ণের উচ্চারণের যে সময়কাল, সেটাকে
একটা এভারেজ রাখতে হবে, মানে প্রায় সমান রাখার চেষ্টা করতে হবে। আর যখন মকারটাকে বলবেন, আর মকারটা বলার সময় যেন এরকমটা হয় যে ব্রেনে, আমাদের একেবারে মাথাতে ব্রেনে ওখানে যে একটা ভাইব্রেশন হবে, আপনি যদি সেই ভাইব্রেশনটা ফিল করেন দেন ভাববেন যে আমি ঠিকঠাক উচ্চারণটা করছি। আর আপনি যদি এই সিস্টেমে উচ্চারণটা করেন, অকারটা নাড়ি দিয়ে উকারটা হৃদয় দিয়ে, দেন অটোমেটিক্যালি আপনি দেখবেন যে মকারটা যেন মাথাতেই হচ্ছে এবং মাথাতে একটা ভাইব্রেশন হচ্ছে। এটা করার জন্য একটা দীর্ঘ প্রশ্বাস আগে নিতে হবে, তারপরেই করা যাবে। স্বাভাবিক যে শ্বাস প্রশ্বাস, সেক্ষেত্রে এটা সম্ভবই নয়। আর স্যার সাধারণ ভাবে করলে? সাধারণ বললে এমনি জাস্ট মানে এমনি আহ, আপনি এমনি যেমন মানে এমনি কি বলবো, মানে ওখানে কোনো পদ্ধতি নেই, এমনি নর্মালে ওকারটা যেমন উচ্চারণ করেন ও বলেন ওম, মানে ওকার আর মকার এইভাবে বলতে হবে, ওম, এরকম। ওখানে স্পেসিফিক কিছু আচ্ছা নেই। স্যার। আচ্ছা জাস্ট একটু, আচ্ছা দেবতনা আমি ওটা পাচ্ছি না এখন, ঠিক আছে আমি খুঁজে পেলে আমি শেয়ার করছি ওটা, বাংলা স্ক্রিপ্টটা। আচ্ছা বাকিটা একটু বলুক, আমি ওটা দেখছি। হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, ওটা কাজে লাগে। হ্যাঁ স্যার না না, পেয়েছি। বাংলাতে আমার কাছেও আছে কিন্তু আমি এই মুহূর্তে পাচ্ছি না, ওটা আমি খুঁজেই পাচ্ছি না। ঠিক আছে তাহলে ওখান থেকে হ্যাঁ বাকিটা স্যার। বলুন। আমি বলবো। আচ্ছা পঙ্কজবাবু বলুন। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যকর্বাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা ফার্স্ট যেটা সাহাবীরিয়াং কারবাবাহাই, ওখানে কিন্তু এরকম কিছু নেই, মানে উপরে যেহেতু ডবল লাইন নেই, তার জন্য ওখানে আপনি যেটা করছেন এটা এক্সটেন্ড করছেন, যেটা বিদ্বিষা বাহই এখানে করছেন ওরকমটা ওখানে হবে না, ওখানে নর্মাল সাহাবীরিয়াং কারবাবাহাই এরকম। আচ্ছা আরেকটা যেটা বিদ্বিষা বাহই, ওখানে ওই যে একটা এক্সট্রা আমরা রিদিম করছি, একটা এক্সট্রা সুর করছি একটা, ওটা কিভাবে করব আমরা, ওটা কিন্তু মানে একসাথে করবেন না। ধরুন আমি বলছি কি হ ওইকার আছে, তো তো ওটাকে, ওটার যে স্বাভাবিক উচ্চারণ দীর্ঘ, তাহলে দীর্ঘটা করে নিন আগে, যে এরকম বা বা হই, মানে দীর্ঘ বা হই, দীর্ঘ উচ্চারণ কমপ্লিট, দেন একটা মানে পজ নিচ্ছেন, কিন্তু সেটা বোঝা যাবে না, না আপনি ওখানে শেষ করছেন করে ওই সুরটাতে যাচ্ছেন, মানে এরকম বা হই ই, এরকম, মানে ওই কারটা আলাদা, মানে ওই যে একটা কি বলবো, মানে দীর্ঘটা করলেন আর ওই যে সুরটা মানে সুরের যে এক্সটেনশনটা হলো, এই দুটোর মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকবে, মানে একটা পুরোপুরি একটা একটার থেকে আরেকটা আলাদা হয়ে যাচ্ছে, এটা স্পষ্ট যেন বোঝা যায়, মানে একসাথে না, এরকম না আপনি যেটা করছেন কেমন করছেন বা এই এরকম, এরকমটা না, মানে দুটো একসাথেই চলছে, মাঝখানে একটা ব্রেক হলো, আমরা যে একটার থেকে আরেকটাতে যাচ্ছি, মানে ওইকারের যে স্বাভাবিক উচ্চারণ দীর্ঘ, সেটা করার পরে আরেকটা যে অন্য, ওটার একটা এক্সটেনশন, এটা অন্য সুরে যাচ্ছি, ওই যে একটু হালকা টানছি, ওটা আলাদা, যে সেটা বোঝা যাচ্ছে না। তো ওটা আলাদা বোঝানোর জন্য কি করতে হবে, ওখানে পজ কিন্তু আলাদা করে নেওয়া যাবে না, কিন্তু পজ জাস্ট থেমে ইমিডিয়েট ওই সুরটাকে এক্সটেন্ড করতে হবে। কীরকম বা হই, মানে এরকম বা হই ই, এরকম। দেখুন আমি আরেকবার বলছি অংশটা দেখুন, বিদ্বিষাবাহৈ, ক্লিয়ার হয়েছে জিনিসটা?
স্যার স্যার বলি একবার স্যার। দেখুন মানে দেখুন আমি যে বলছি যেটা, এটা দুটো কিন্তু বুঝতে পারছেন যে ওইকারের যে উচ্চারণটা এবং ওই যে আলাদা একটা সুর করছি, এক্সটেন্ড করছি, দুটোর যে একটার থেকে আরেকটা আলাদা হয়ে যাচ্ছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন বিদ্বিষাবহৈ, বোঝা গেছে জিনিসটা? আপনি স্যার আপনি এরকম যেমন করছেন এরকমটা করছেন আবার বলুন। বিদ্বিষাবহৈ, মানে একটার থেকে আরেকটা যে আলাদা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। ওটাকে স্পষ্ট বোঝাতে গেলে কি করতে হবে, ওইকারের উচ্চারণটা কমপ্লিট হওয়ার পরে একটু আলাদা যে সুরটা হচ্ছে সেটাকে পুরো সম্পূর্ণ আলাদা করতে হবে। মানে একেবারে পজ, ওইকারটা উচ্চারণ হয়ে গেল, মানে থেমে গেলাম, মানে থামছি না, কিন্তু পজ, দেন ইমিডিয়েট ওই সুরটা ঠিক আছে। স্যার স্যার একবার বলি স্যার, দেখেন তো স্যার হয় কিনা। দেখুন বিদ্বিষাবহৈ, বিদ্বিষাবহৈ। এরকম একটা, ঠিক আছে, এটাই। দেখো ঠিক আছে, আচ্ছা নেক্সট কে বলবেন? স্যার বলবো? আচ্ছা সুপর্ণা ম্যাডাম বলুন। ওম সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা বাহ, ঠিক আছে নেক্সট কে বলবেন? স্যার বলবো? ম্যাডাম বলুন। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। আচ্ছা বাহ, নেক্সট। স্যার বলছি। ওম সহনা ভবতু আচ্ছা সুপর্ণা সহনৌ। ম্যাডাম, আপনার কিন্তু উচ্চারণ ওই মানে অকারটাকে ওকার বলার একটা প্রবণতা আছে উচ্চারণের ক্ষেত্রে। মানে অকারটা পুরো ক্লিয়ার হতে হবে, ওকারের মতো না। সাহা, নট সোহা, এরকম সহ। না, বা সহ, ওম এরকম না, ঠিক আছে। সহনা বলুন। সহ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। আচ্ছা ওম শান্তি। ম্যাডাম আপনি আমার সাথে সাথে বলুন, হ্যাঁ, শুনে আমাকেও জাস্ট কপি করার চেষ্টা করুন, ঠিক আছে। বলুন ওম ওম सहना भवतु সহনা ভবতু सहनौ भुनक्तु সহনৌ ভুনক্তু सह वीर्यं करवावहै। সহ বীর্যং করবাবহৈ। আচ্ছা করবা নেই ম্যাডাম, করবা, করবা, অকার আছে। কর- सह করবা वीर्यं करवावहै সহ বীর্যং করবাবহৈ तेजस्विनावधीतमस्तु मा তেজস্বিনাবধীতমস্তু মা विद्विषावहै। বিদ্বিষাবহৈ। ॐ शान्ति शान्ति
शांति 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 বাহ, গুড। আচ্ছা নেক্সট। স্যার আমি বলবো? আচ্ছা বলো। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहि तेजस्विनावधितं मस्तु मा विद्विषावहि। ॐ शान्ति शान्ति शान्तिः। আচ্ছা বাহ, ঠিক আছে নেক্সট। স্যার আমি বলবো? বলো দেখি নাম। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधितमस्ता मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः। আচ্ছা বাহ, দীপ্তনয়ের ভালোই হয়েছে। আচ্ছা, তাও দু একটা জায়গাতে একটু সমস্যা হয়েছে। তুমি শুনে শুনে আমার সাথে বলো, হ্যাঁ? ঠিক আছে স্যার। सहना भवतु सहना भवतु सहनौ भुनक्तु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै सह वीर्यं कः करवावहै तेजस्विनावधीतमस्तु मा तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शान्ति शान्ति शान्तिः। আচ্ছা তুমি একবার বলো, আমি জাস্ট শুরু করে দিচ্ছি, তুমি বলবে, হ্যাঁ? পুরোটা বলো। ॐ सहना বলো। भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधितमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः। নেক্সট। হ্যাঁ স্যার বলছি। আচ্ছা কে বলছেন? আচ্ছা রঞ্জনা ম্যাডাম বলুন, সুবিদিতা সুবিদিতা তারপরে বলবে। হ্যাঁ স্যার। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা বাহ। আচ্ছা নেক্সট বলো, সুবিদিতা বলো। ॐ सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः। আচ্ছা বাহ। আচ্ছা নেক্সট বাকি আছেন কারা?
স্যার বলছি আচ্ছা বলুন। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः বাহ, আচ্ছা নেক্সট। স্যার বলছি। বলুন। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्वी नावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः। আচ্ছা বাহ, নেক্সট। সঞ্চয়িতা ম্যাডাম বলেছেন? না বলুন। ॐ सहना भुन सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः। আচ্ছা বাহ। আচ্ছা তাহলে সবাই বলেছেন তো? কেউ বাকি নেই আর? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ গান শিখেছে ছোটবেলায় বা এখনো শিখছেন? হ্যাঁ স্যার শিখি। আচ্ছা, মানে আমি কখনো শিখিনি কিন্তু শুনেছি যারা শিখেছে তাদের কাছ থেকে। মানে প্রথম দিনেই কিন্তু বলা হয়, যখন ওই সারেগামাপা বলতে বলা হয়, একটা কথা নাকি বলা হয় যে একেবারে গলা ছেড়ে গাইতে, তাই তো? গলা ছেড়ে করতে বলা হয়, তাই তো? এরকমটা বলা হয়, মানে ওই আস্তে আস্তে এরকমটা না। তো বেদিক চ্যান্টিংও ঠিক সেরকম, পুরো গলা ছেড়ে একটু বেশ কী বলবো, মানে একটু জোরে জোরে উদাত্ত কণ্ঠে করে, একটা ভাইব থাকে তাহলে। মানে ওই আমাদের নর্মাল ভয়েসে ঠিক করলে হয় না। তো বেদিক চ্যান্টিংয়ের ক্ষেত্রে সবসময় একটু মানে একেবারে সেই কী বলবো, উদাত্ত কণ্ঠে একেবারে, মানে আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে এইভাবে করলে মানে বেদিক চ্যান্টিংয়ের যে ভাইবটা সেটা ঠিক নিজেও ফিল করা যায়। না আমি ওই যে বেদিক চ্যান্টিং মানে নিজে করছি, সেটা ফিল দেখবেন তখনই হবে যখন একেবারে উদাত্ত কণ্ঠে নিজের একেবারে সমস্ত শক্তি দিয়ে করছেন, বেশ জোরে জোরে উল্লাস করে করে এরকম। তো ওই নর্মাল ভয়েসে করলে ঠিক আপনারাও বুঝতে পারবেন না যে আলাদা মানে বেদিক চ্যান্টিংয়ের যে ভাইবটা আছে সেটা ফিল করতে পারবেন না। ওই জন্য একটু উঁচু কণ্ঠে উদাত্ত কণ্ঠে সবসময় করবেন, ঠিক আছে? দেখুন এরকম আমি কিন্তু একটু উঁচু কণ্ঠেই করছি, বিশেষ করে বেদিক চ্যান্টিং। মানে স্তোত্র পড়ছিলেন, গীতা পড়ছিলেন, ওগুলোতে এটা কোনো ম্যাটার করে না খুব একটা, কিন্তু বেদিক চ্যান্টিংয়ের ক্ষেত্রে কিন্তু এই উঁচু গলাতে করা, গলা ছেড়ে করা, এই জিনিসটা খুব ম্যাটার করে মানে ভাইবটা পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, প্রথম মন্ত্রটা পড়ছি একবার, তারপরে দ্বিতীয় মন্ত্রটা একবার পড়ছি, দ্বিতীয় মন্ত্রটাও শিখবো আমরা। আচ্ছা, প্রথমটা ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः। আচ্ছা, এবারে দ্বিতীয় মন্ত্রটা, এখানেও কিন্তু ওই যে হ্রস্ব এবং দীর্ঘের যে বিষয়টা সেটা কিন্তু পুরোপুরি মেনটেন করতে হবে, ঠিক আছে? দেখুন দ্বিতীয় মন্ত্রটা দেখুন।
আচ্ছা, প্রথমে ষণ্ণ, দেখুন তালব্যস্বর পরে অনুস্বার আছে, তারপরে দন্ত্যন্য ওকার আছে। তাহলে আমরা কি করব, অনুস্বারটাকে কি বলবো, অনুস্বারটাকে দন্তীয় ন বলবো, দন্ত ঠিক ন। আছে? তাহলে ষণ্ণ এরকম, তাহলে এরকম হবে, প্রথমটা এরকম হবে যে ওম ষণ্ণো মিত্রস্যং বরুণঃ, এরকম, ঠিক আছে? ষণ্ণো মিত্রস্যং বরুণঃ। আচ্ছা, কেউ একজন আনমিউট করুন, মানে আমি বলার পরে স্যার? রিপিট করবেন, আর তারপরে বাকিরা কিন্তু মিউট অবস্থাতে রিপিট করবেন, প্র্যাকটিসটা তাতে হয়ে যাবে। আচ্ছা, সুপর্ণা ম্যাডাম স্যার বলুন আমি কি বলবো? বলছেন। হ্যাঁ সুপর্ণা ম্যাডাম কিছু বলছেন? হ্যাঁ স্যার, আমি বলবো বলে আনমিউট করেছিলাম। আচ্ছা ঠিক আছে, সুপর্ণা ম্যাডাম বলুক, তারপরে আমরা আরেকবার রিপিট করব, ঠিক আছে? তাহলে নেক্সট সুবিধা বলবে। আচ্ছা বলুন তাহলে বাকিরা কিন্তু মিউট অবস্থাতে অভ্যাসটা করবেন। আগেরটা ছোট ছিল, এটা অনেকটা বড় মন্ত্র। সুপর্ণা ম্যাডাম আনমিউট করুন। হ্যাঁ স্যার। ওম। ওম। আচ্ছা, গলা ছেড়ে একেবারে জোরে, সবাই সবাই একই রকম ভাবে জোরে। ওম। আচ্ছা আরেকবার। ওম ওম। ষণ্ণো মিত্রস্যং বরুণঃ, ষণ্ণো মিত্রস্যং বরুণঃ, ষণ্ণো ভবত্বর্য়মা, ষণ্ণো ভবত্বর্য়মা, ষণ্ণ ইন্দ্রো বৃহস্পতিঃ, ষণ্ণো ইন্দ্রো বৃহস্পতিः, ষণ্ণো বিষ্ণুরুক্রমঃ, ষণ্ণো বিষ্ণুরুক্রমः, নমো ব্রহ্মণে, নমো ব্রহ্মণে, নমস্তে বায়ো, নমস্তে বায়ো, ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি, ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি, ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি, ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি, ঋतं বদিষ্যামি, ঋতৌ বদিষ্যামি, সত্যং বদিষ্যামি, সত্যৌ বদিষ্যামি, তন্মামবতু, তন্মামবতু, তদ্ভক্তারমবতু, তদ্ভক্তারমবতু, অবতু মাম, অবতু মাম, অবতু ভক্তারম, অবতু বক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা বেশ, তাহলে সকলে অভ্যাস করেছেন। আচ্ছা আর একবার অভ্যাস করুন। আচ্ছা সুবিদিতা আনমিউট করো। হ্যাঁ স্যার। ওম ওম ষণ্ণো মিত্রস্যং বরুণঃ, ষণ্ণো মিত্রস্যং বরুণঃ, ষণ্ণো ভবত্বর্য়মা, ষণ্ণো ভবত্বর্য়মা, ষণ্ণ ইন্দ্রো বৃহস্পতিঃ, ষণ্ণ ইন্দ্রো বৃহস্পতিः, ষণ্ণো বিষ্ণুরুক্রমঃ, ষণ্ণো বিষ্ণুরুক্রমः, নমো ব্রহ্মণে,
नमो ब्रह्मणे नमस्ते वायो नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि। त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि। আচ্ছা, এখানে ত্বমে বপ মানে বকারের পরে পয় রফেলা যুক্তাক্ষর আছে, তো হুম বয়ের সাথে আমরা ওই পটাকে নিয়ে নেব, মানে পয়ে মানে যুক্তাক্ষরের যে প্রথম অক্ষর প, ওটাকে একবার উচ্চারণ হুম করে নেব, তাহলে সেটা শ্রুতি মধুর হবে, উচ্চারণ করতে সুবিধা হবে। ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্মাসি। त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि। त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। আচ্ছা, ব্রাহ্ম না, ব্রহ্ম। ब्रह्म হ্যাঁ, যেমনটা বাংলাতে বলা হয় তেমনটাই। ब्रह्म त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। ऋतं वदिष्यामि। ऋतं वदिष्यामि। सत्यं वदिष्यामि। सत्यं वदिष्यामि। तन्मामवतु। तन्मामवतु। तद्वक्तारमवतु। तद्वक्तारमवतु। अवतु माम्। भवतु माम्। अवतु वक्तारम्। भवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शान्ति शान्ति शान्तिः। আচ্ছা, বাহ, তাহলে সবাই অভ্যাস করেছেন। আচ্ছা, এবারে পুরো মন্ত্রটা আমি একবার বলছি, তারপরে আপনাদের মধ্যে মধ্যে থেকে দু একজন বলবেন, চেষ্টা করবেন, না পুরোটা না, কিছুটা কিছুটা অংশ সবাই বলবেন। চলুন আমি একবার বলি, তারপরে আমি সবাইকে ধরব। ওম শন্নো মিত্রশং বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि। त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। ऋतं वदिष्यामि। सत्यं वदिष्यामि। तन्मामवतु। तद्वक्तारमवतु। अवतु माम्। अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति শান্তিः। আচ্ছা, এবারে প্রথম থেকে প্রত্যেকেই বলবেন কিছুটা কিছুটা অংশ। আচ্ছা, সুমন বাবু, মানে এই মন্ত্রের প্রথম দুটি বাক্য বলুন। ঠিক আছে স্যার। ওম শন্নো ওম শন্নো মিত্রঃ শং বরুণঃ শন্নো ভবৎপর্যমা আচ্ছা, শন্নো আর না, ইন্দ্র। প্রথমে থাক, দেখুন এই যে উপরে যখন দাগ আছে না শরীরের ক্ষেত্রে, ওগুলো চেষ্টা করবেন মানে মানে একটু ডিফারেন্সিয়েট ক্রিয়েট করার ওখানে, মানে ব্যাপারটা এরকম, শন্ন নোতে একটু মানে গলাটাকে উপরের দিকে তুলবেন এরকম, শন্ন এরকম, শন্ন মিত্রশং বরুণঃ, মানে বিশেষ করে যখন শরীরটা দীর্ঘ অক্ষরের উপরে আছে দেন একটু উপরের দিকে তুলবেন, চেষ্টা করবেন এটা, যেখানে যেখানে দীর্ঘ ঠিক। আছে প্লাস উপরের দিকে চিহ্নটা আছে।
বুঝলেন? এরকম শন্ন হ্যাঁ। মিত্রশং বরুণঃ, এরকম। আচ্ছা, আর একবার বলুন ওই দুটো বাক্য। ঠিক। ওম শন্নো মিত্রঃ শং বরুণ শন্নো ভবত্তর্যমা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট গৌতম বাবু, পরের দুটি বাক্য বলুন। তন্নো ইন্দ্র বৃহস্পতি তন্নো বিষ্ণুর রুক্রমঃ। আচ্ছা, বাহ, ঠিক আছে। এবারে নেক্সট পরের তিনটি কে বলবেন? নম ব্রাহ্মণ থেকে ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্মাসি। আচ্ছা, রঞ্জনা ম্যাডাম হ্যাঁ বলুন। স্যার বলছি। নমো ব্রহ্মণে নমস্তে বায় ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্মাসি। আচ্ছা, এরপরে নেক্সট পরের দুটি কে বলবেন? আচ্ছা, মানুষী ম্যাডাম বলুন। হ্যাঁ, ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্ম বদিষ্যামি ঋতম বদিষ্যামি। আচ্ছা, একটা খেয়াল করে দেখবেন, মানে ত্বমেবা দিয়ে দুটো শুরু হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে কিন্তু ত্বমেবা মানে অকার আছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে ত্বা মানে দীর্ঘ আছে। এইটা একই রকম করে বলে ফেলবেন না, ঠিক আছে? যে প্রথম ত্বমেবা পরের টাতে ত্বমেবা ত্বমেব এরকম বলবেন না, এই জিনিসটা খেয়াল রাখবেন। ত্বমেব। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে নেক্সট সত্যম বদিষ্যামি থেকে পুরোটাই কে বলবেন? স্যার বলবো? আচ্ছা, ম্যাডাম বলুন, সুপর্ণা ম্যাডাম। সত্য वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। আচ্ছা, এখানে তদ বক্তারম অবতু, ওখানে বক্তারম অবতু এরকম বিচ্ছেদ করলে হবে না, যেমনটা স্পেলিংয়ে আছে তেমনটাই করতে হবে। তাহলে আচ্ছা, বক্তারা অবতু বললে হবে না, কি বলতে হবে? মবতু, নট অ, ম, মবতু, এরকম, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে আবার প্রথম থেকে প্রথম তিনটি বাক্য বৃহস্পতি এই পর্যন্ত কে বলবেন? আমি বলবো। হ্যাঁ, বলো। ॐ शन्नो मित्रश्शन्वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः। আচ্ছা, বাহ, এবারে নেক্সট পরের তিনটি বাক্য শুভ্রা ম্যাডাম। স্যার তন্ময় বাবু বলুন। বলছি। হ্যাঁ, सन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो। আচ্ছা, বাহ, নেক্সট পরের তিনটি। বলবো স্যার? হ্যাঁ, বলুন। त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि गीतां वदिष्यामि सत्यं वदिष्यामि ঠিক আছে। तन्मां भवतु। আচ্ছা, এরপরে বাকি অংশটুকু তদ বক্তারম অবতু থেকে কে বলবেন? বলেননি কি এখনো? আচ্ছা, দেবতনয় বলো। দেবতনয়। স্যার এটা তো আমি পড়তে পারছি না। আচ্ছা, ঠিক, দুর্গাপুর স্ক্রিপ্ট আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আমি তোমাকে বাংলা পাঠিয়ে দেবো, আর সম্ভবত সুমনবাবু পাঠিয়েছেন বাংলাতে, ওটা তাহলে ওখান থেকে নিয়ে নাও। যদি থাকে
থাকবে, ঠিক আছে? রেকর্ডিং পাঠাবো, ওটা ভালো করে শুনে অভ্যাস করবে, কেমন? ঠিক আছে স্যার। আচ্ছা, তো আমাদের সিলেবাসটা মোটামুটি আমরা একটা মাত্রই বাদ রাখলাম, কোনটা? শান্তি মন্ত্র। প্রথম 3টি বলা হয়েছিল, আমরা প্রথম 2টি শিখেছি। তাহলে একটা মাত্র মানে মন্ত্র আমাদের বাদ গেছে, শান্তি মন্ত্র। বাদ বাকি আমরা পুরো সিলেবাসটা কভার করেছি এবং কিছুটা অংশ সেটা যুক্ত হয়েছে। কোনটা বাদ গেছে? ও পূর্ণমদ পূর্ণমিদম। হ্যাঁ, ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, এটা বাদ গেছে। ও তো আমরা পুরো সিলেবাসটা প্রায় শেষ করেছি, আপনারা সকলে সহযোগিতা করেছেন, তাই জন্য হয়েছে। আচ্ছা, এবার যেগুলো কিছু অ্যাড হয়েছে আমি সেগুলোকে একটা মানে আপনাদের এক্সামের একেবারে একটা সিলেবাস, আপনাদের কাছে মোটামুটি ধারণা তো আছে যা যা হয়েছে, তার সত্ত্বেও আমি একটা এক্সামের জন্য একটা সিলেবাস যেগুলো দিয়ে একটা অ্যাড হয়েছে সব কিছু মিলিয়ে একটা সিলেবাস আপনাদেরকে পাঠিয়ে দেবো, কালকেই পাঠিয়ে দেবো। আপনারা তাহলে সিলেবাস থেকে অভ্যাস করছেন, সিলেবাসটা জানেনই প্রত্যেকে, কিন্তু যাতে একটা স্পষ্ট ধারণা হয়ে যায়, যে কারো যদি দু একটা মিশিং হয়ে যায় বা কিছু হয় সেক্ষেত্রে তো ওখান থেকে ভালো করে দেখে তাহলে বাকিগুলো যদি কারো মিশিং থাকে সেগুলো একটা দেখে ভালো করে অভ্যাস করবো। আগামী ক্লাসে আমি তার কিছু পড়ানোর কিছু নেই, সব ঠিক আছে। আগামী ক্লাসে প্রত্যেকে আসবে, প্রত্যেক পরীক্ষার আগে আমি আপনাদেরকে জাস্ট একটু যাচাই করে নেবো কেমন কি অভ্যাস করছে। প্রত্যেকে একসাথে জাস্ট আমরা সবাইকে কিছু কিছু করলাম, যে কোনো জায়গা থেকেই করলাম, যে কোনো শ্লোক, যে কোনো স্তোত্রের যা কিছু প্রিপারেশন নিয়ে নিই, ঠিক আছে? পোর্শনটা যখন পাবেন, অসুবিধা কোথায় হবে বলেছি, একটা সুর থেকে আরেকটা সুরে ট্রান্সফার করতে। একটা স্তোত্র আমরা একটা সুরে শিখেছি, তো সেই স্তোত্র যখন বলা হয়ে গেল একটা সুর, নেক্সট আমি যদি কোনো একটা স্তোত্রে একটা সুর করি, ওই সুরটা থেকে ওই সুরটা ইমিডিয়েট একটা মানে আমাদের কি বলবো ক্যাচ মাথাতে আসা একটা সমস্যা হবে। সেটার জন্য অসুবিধা নেই, আপনারা প্র্যাকটিস করতে থাকুন। এক্ষেত্রে নাম্বারটা অতটা ভ্যারি করছে না, আমরা শেখার জন্য এসছি প্রত্যেকে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এক্সামে মানে যদি কারোর একটু অসুবিধা হচ্ছে, ওই সুরটা মনে করতে পারছেন না, তো সেটা আশা করি মানে প্রথম শ্লোকটা যদি কাউকে বলতে বলা হয় যে আপনি প্রথম শ্লোকটা বলে 5 নাম্বার শ্লোকটা বলুন, দেন প্রত্যেকেই পারবে, এটা আমি জানি। তো সেক্ষেত্রে যাদের অসুবিধা হবে এক্সামের ক্ষেত্রে কি বলবো মানে কোঅপারেট করা হবে জিনিসটা, কেউ কোনো রকম টেনশন নেবেন না। শেখার জন্য এসছেন, প্রত্যেকেই কম বেশি শিখেছেন, ক্লাসে প্রত্যেকেই ভালো বলছেন, তো একেবারে খুব ফ্রি মাইন্ডে একটু এক্সামের জন্য প্রিপারেশন নিন, কোনো রকম প্রেশার কেউ নেবেন না। স্যার বলছি যে ছন্দগুলো কি মানে আপনি ছন্দে যে কোনো একটা বই একটা শ্লোক দেখাবেন, তো হ্যাঁ, সেটাকে বলবেন পড়তে, তা সেটা আমাকে চিনতে হবে কোন ছন্দ, না তারপর না সেই বুঝে পড়তে ওরকমটা হবে। বলা হবে না, এটা আগেই বলা হয়েছে, এক্সামে কোনো সারপ্রাইজ কিছু নেই, যেগুলো আমার যে শ্লোকগুলো আমরা পড়েছি সেই শ্লোকই দেওয়া হবে। তো ওখানে ছন্দের ক্ষেত্রে যে উদাহরণ শ্লোক যেটাই দেওয়া আছে, তো সেই উদাহরণ শ্লোকটাই ধরা হবে। স্যার যেই আচ্ছা, ছন্দগুলো পরীক্ষায় আসবে সেগুলি সিকোয়েন্সলি রেকর্ডিং গুলো কোথায় পাওয়া যাবে? একটা সিকোয়েন্স বা আপনি তো পাঠিয়েছেন, আচ্ছা মানে ঠিক আছে, ওটা কোথাও কোনো ওটা ক্লাসটা কিন্তু কোথায় বারবার আছে, আমাদের কোথাও কোনো। ওটা মানে গ্রুপে কিন্তু বারবার ওটা শেয়ার করা হয়েছে, মানে হ্যাঁ স্যার, কিন্তু না কোথাও একটা শ্লোক আছে আবার করেছিলাম, তারপরে আরো সম্ভবত বুঝতে। কারো ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, অন্য কোনো ম্যাডাম বা কেউ একজন শেয়ার আবার করেছেন। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি এক কাজ করুন, আমি গ্রুপে আর পাঠাবো না, আপনি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে একটা নক করুন, আমি আপনাকে পাঠিয়ে দেবো। স্যার বলুন। স্যার এক্সাম কঠিন হবে? না না, এক্সাম কঠিন হবে না, এক্সাম খুবই সহজ হবে। তুমি স্যার আমাদের আমার সবচেয়ে তো স্যার আমাদের আমার তো সবচেয়ে ছোট 8ই ছাত্র, সেপ্টেম্বর ঠিক থেকে আছে? হাফ ইয়ারলি পরীক্ষা স্টার্ট। এক্সাম একদম তুমি নিজের পড়া যেটা আছে সেটাকে করো, হাফ ইয়ারলি বা স্কুলের যে এক্সামগুলো আছে সেগুলো ভালো করে দাও। আর এটার জন্য আলাদা করে প্রিপারেশন বলতে তুমি জাস্ট সবই তো জানো, অসুবিধা হবে না কিছু, যে স্তোত্রগুলো পড়ানো
মানে একটা দিনে একটা করে স্তোত্র পড়লে শুধুমাত্র কত মিনিট লাগবে, 5 মিনিট 10 মিনিট লাগবে, ধরো একটা স্তোত্র একজন করে পড়লে এরকম। ঠিক আছে স্যার। তো তুমি ভালো করে স্কুলের পরীক্ষাগুলো দাও, বুঝে এসো। ঠিক আছে স্যার। আচ্ছা, তো বেশ, তাহলে আমাদের আজকে অফিসিয়ালি লাস্ট ক্লাস। নেক্সট ক্লাসে শুধুমাত্র তো আর পড়ানো হবে না, একটু কথাবার্তা হবে, আপনাদেরকে নতুন কিছু ধরা মানে একটু যাচাই করে নেওয়া হবে কে কী অভ্যাস করছেন এরকম। ঠিক আছে, তো আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ স্যার। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।